and go. আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আন্তরিকভাবে দুঃখিত, আমাদের প্রথম লাইভটি কিছু সমস্যার কারণে ডিলিট করতে হয়েছে। আমরা এখন আবার কন্টিনিউ করি। আমরা পরিচয় পর্বটা আবার সেরে নিই। আমাদের সাথে আছে ঈশিতা আপু, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 2017-18 সেশনের, এবং আছে জেমিন তাসমিন তৃষা, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের 2018-19 সেশনের। আশা করি সবাই লাইভটিতে আবার আমরা জয়েন করেছি। যারা যারা জয়েন করেছেন তারা প্লিজ তাদের ফ্রেন্ডদেরকেও একটু মেনশন করে দেন, যাতে সবাই আবার লাইভটি দেখতে পারে এবং অংশগ্রহণ করতে পারে এতে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আমাদের লাইভটি, আজকের লাইভটি। আচ্ছা, ইশিকা আপু, যেটা তখন আমি প্রশ্নটা করেছিলাম যে টার্মিনোলজি থেকে মূলত আমাদের ভাইবা রিটেন এগুলোতে কি কি টাইপ কোশ্চেন আসে, এবং কোশ্চেন আসলে সেগুলোতে ফিগার দেওয়া লাগে কিনা, স্পেশালি রিটেনে একটু যদি এই জিনিসটা আপনি এক্সপ্লেইন করে বলতেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে টার্মিনোলজি দিয়ে হচ্ছে তোমার ইমপ্রেশন মেকার একটা টপিক, এটা যে এই কারণ হচ্ছে একেবারে শুরুতেই তোমাকে ভাইবা বোর্ডে যে কোয়েশ্চেনটা দিয়ে তোমার শুরু করবে সেটা হচ্ছে টার্মিনোলজি। সেখান থেকে ধরো বিভিন্ন ডেফিনেশন, হোয়াট ইজ স্পিড, হোয়াট ইজ ফিশার, হোয়াট ইজ সালকাস, হোয়াট ইজ রিজ, এগুলা ধরতে পারে। তারপরে ধরো তোমার হচ্ছে ম্যামেলন, সিঙ্গুলাম, এগুলা সবকিছু ডেফিনেশন খুবই দরকার হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকে সবকিছুরই, যেরকম আমরা জানি কাক কেবলমাত্র মোলার টুথে দেখা যায়, তো এর এই স্পেশাল কিছু বৈশিষ্ট্য এগুলো তোমার হচ্ছে জিজ্ঞাসা করতে পারে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে বললাম, রিটেনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় 1.5 মার্ক দিয়ে একটা ডেফিনেশন জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ কাস্ট, সেক্ষেত্রে তুমি একটা ডেফিনেশন লিখে একটা কাস্টের ছবি এঁকে দিলা, ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার মার্কস কিন্তু অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তো টার্মিনালতে কোয়েশ্চেন গুলা হচ্ছে তোমার একেবারে বেসিক কোয়েশ্চেন, এগুলা পারলে তোমার হচ্ছে ইমপ্রেশনটা খুব ভালো হয় টিচারের কাছে। আচ্ছা আপু, থ্যাংক ইউ আপনাকে টার্মিনোলজিটা একটু ব্যাখ্যা করার জন্য। এখন আপু, টার্মিনোলজি পরপরই যে বিষয় দুটো রিলেট করে সেটা হচ্ছে ডেন্টিশন অ্যান্ড নোটেশন। প্রায় প্রতিটি কলেজেই শুরুই হয় এইসব টপিক নিয়ে। এখন ডেন্টিশন নোটেশন সম্পর্কে আপনি একটু বলেন। এখানে অনেক মেথডও আছে যেগুলো একটা আরেকটার সাথে অনেক সময় গুলিয়ে ফেলি আমরা। তো এগুলো কিভাবে কি মনে রাখবো, পরীক্ষায় কিরকম কি কোশ্চেন আসে, এই বিষয়টা একটু আপু। আচ্ছা, প্রথমেই ডেন্টিস্টের নোটিশন থেকে যে ব্যাপারটা, এটা তো সবকিছুই যে ডেফিনিশনটা আগে দিতে হবে। তুমি যে ব্যাপারটা নিয়ে পড়তেছো বা তুমি যে মেথডটা সম্পর্কে জানতেছো, এটা জিনিসটা আসলে কি, সো সবার ফার্স্টে তোমাকে ডেফিনেশনটা জানতে হবে। তারপর যেটা আছে আমাদের ভাইবার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় টিচাররা নানা রকম প্রবলেম বেস কোয়েশ্চেন দিয়ে থাকেন, যে তোমার কাছে একটা পেশেন্ট আসছে যার বয়স হচ্ছে 15 ইয়ার্স, তুমি এখন ওই ছেলেটার দাঁতের নোটেশনটা আমাকে ইউনিভার্সাল মেথডে লিখে দেখাও, কিংবা পালমার মেথডে লিখে দেখাও, এরকম বিভিন্ন কোয়েশ্চেন দিতে পারে প্রবলেম বেস কোয়েশ্চেন হিসাবে। এছাড়া তোমাকে কোনো এজ উল্লেখ না করে দিয়ে তোমাকে বলতে পারে যে তুমি তোমার নিজের মতো একটা ডেসিডুয়াল টিতে একে আমাকে দেখো, নোটেশন একে আমাকে দেখো, এরকম কোয়েশ্চেন আসতে পারে। তাছাড়াও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেক সময় আমরা যেটা সবচেয়ে বেশি গুলায় ফেলি যে মানে কিভাবে আসলে লিখবো, লেখার সিস্টেমটা কিরকম হবে, ঠিক আছে, এই ব্যাপারগুলো আসলে লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে পার্মানেন্ট টিটের সাথে ডেসিডুয়াল টিটের কি ডিফারেন্স, এই জিনিসটাও কিন্তু এইগুলোর মধ্যেই চলে আসছে। আবার অনেক সময় দেখা আচ্ছা যাচ্ছে রিটেনের ক্ষেত্রে নোট হিসেবেও চলে আসছে, যে মানে একটা ইয়ের নাম বলে, মেথডের নাম বলে ওই জিনিসটা দিয়ে তোমাকে হচ্ছে একটা শর্ট নোট লিখতে বলতে পারে। এছাড়াও আমি একটু সাজেশন অ্যাড করতে চাই যে অনেক সময় এমন হয় যে জাস্ট একটা মেথড দেখেই, এফডিআই বা ইউনিভার্সাল দেখেই আমরা উত্তর করা শুরু করে দেই, কিন্তু পরে দেখা যায় যে এত তাড়াহুড়ার কারণে, যেহেতু তিনটা মেথড আছে, দেখা যায় একটা লিখতে যে আরেকটা লিখে ফেলি। তো এই জিনিসটা অবশ্যই তোমরা খেয়াল রাখবা যে প্রশ্নে কি বলছে, টিচার কি বলছেন, সেই অনুযায়ী উত্তর দিবা। কখনোই পরীক্ষার হলে তাড়াহুড়া করবে না, কারণ এই মেথড গুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এটাতে ভুল করো তাহলে ওখানেই তোমার একটা ইমপ্রেশন বলো, মার্ক বলো, সবই খারাপ হয়ে যাচ্ছে। তো কখনোই পরীক্ষার হলে তাড়াহুড়া করবে না, খুব ধীর মাথায় ধীর ভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করবে। আচ্ছা আপু, এখন আপনাকে আমরা ডেন্টাল অ্যানাটমির যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে দাঁত, দাঁত নিয়ে অনেক বেশি কনফিউশন আসে। যেমন আমার যখন ফার্স্ট কার্ড এক্সাম হয় তখন দেখা যায় আমি রুমের ভিতর ঢুকলাম, এতগুলো দাঁত
পুরা সামনে ছড়ায় ছিটায় আছে, কোনোটার হচ্ছে রুট অত ভালোভাবে বোঝাও যায় না, আবার কোনটা সুন্দরভাবে বোঝা যায়, খুব কাছাকাছি অনেক পয়েন্ট থাকে। তো দেখা যাচ্ছিল যে প্রায় ফার্স্ট কার্ডে আমাদের অনেকেরই, যেমন জেমিনও আমাদের ক্লাসে, তো ও জানে যে প্রায় এমন হচ্ছিল আমরা আইডেন্টিফিকেশন পয়েন্ট বলতে পারছিলাম কিন্তু আমরা সাইড ডিটারমিনেশন করতে পারছিলাম না। তারপর কোনটা কোনটা কি দাঁত, ও ম্যাক্সিলারি নাকি ম্যান্ডিবুলার, এই জিনিসগুলো আমাদের খুবই ভুল হচ্ছিল। তো আপু মরফোলজি নিয়ে আপনি একটু বলুন, এগুলোতে কিভাবে কি ফেস করে আসতে হয়, আর কিভাবে কি এটা ট্যাকেল দিলে টিচার একটু খুশি হন, ইমপ্রেস হন, এই জিনিসটা একটু বলুন। আচ্ছা, মরফোলজিটাও আসলে খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আমরা হচ্ছি দাঁতের ডাক্তার, তার মানে আমাদেরকে অবশ্যই দাঁতগুলা চিনতে হবে। আমরা যদি দাঁতই ঠিক মতো না চিনি, সেক্ষেত্রে আমরা কিভাবে কি করবো? সো এখানে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মরফোলজি। তো সবার আগে মরফোলজিতে যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে আমরা দাঁত চিনতে পারি না। আমাদেরকে সবার আগে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। অবশ্যই প্রতিটা দাঁতের আইডেন্টিফিকেশন পয়েন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে কি সাইড ডিটারমিনেশন, যে আমি যে দাঁতটা তুললাম সেটা কি আপার টিক না লোয়ার টিক, সেটা কি রাইট পাশে নাকি লেফট পাশে। এই জিনিসগুলো আসলে আমরা খুবই কনফিউজ হয়ে যাই। এই জিনিসগুলো মাথা ঠান্ডা করে পরীক্ষার সময় আমাদেরকে অ্যান্সার করতে হবে। তারপর তুমি যখন এই দুটা জিনিস যখন ক্লিয়ার করবা স্যারের কাছে জিনিসটা ঠিকভাবে, তখন হচ্ছে তোমার কোশ্চেন গুলো আরো ডিপে যাবে। আচ্ছা, তখন হচ্ছে কোয়েশ্চেন গুলো আরো ডিপে যাবে, যে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ডিফারেন্স জিজ্ঞেস করতে পারে। যে ঠিক আছে, তোমাকে ধরো তুলতে বললো আপার ফার্স্ট মোলার, তুমি হচ্ছে ফার্স্ট মোলারের সাথে সাথে তোমাকে সেকেন্ড মোলার একটা ডিফারেন্স করতে বললো। আবার ধরো তোমাকে বললো ঠিক আছে, তুমি এখন আপার ফার্স্ট মোলারের সাথে লোয়ার ফার্স্ট মোলার একটা একটা ডিফারেন্স বলো আমাকে। এরপর আমরা সবচেয়ে বেশি দেখি যে প্রিমোলার যে দুটা টিথ আছে আমাদের, আপার ফার্স্ট প্রিমোলার এবং আপার সেকেন্ড প্রিমোলার, এই দাঁতগুলোর ডিফারেন্স, মানে প্রত্যেকটা দাঁতের সাথে একটা দাঁতের সাথে একটা দাঁতের কি ডিফারেন্স, আপারের সাথে লোয়ারের কি ডিফারেন্স, এই জিনিসগুলো ভাইবাতে আসলে খুব ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করবে। তখনই যখন তুমি আইডেন্টিফিকেশন এবং সাইড ডিটারমিনেশনটা ঠিক মতো করতে পারবা। যদি যদি তুমি দাঁতই না চিনো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভিতরে ডিপে ঢুকবে না কখনোই টিচার। তার মানে ভিতরে কোয়েশ্চেন আসবে তখনই যখন তুমি দাঁতটা ঠিকমতো চিনতে পারবে। এবং এটা হচ্ছে প্রথম ভাইবা বোর্ডের পাশ করার জন্য ট্রাম্প কোয়েশ্চেন, যে এই কোয়েশ্চেন গুলা দিয়ে তোমার আসলে পাস হবে। তারপর ধরো আমি যদি ইনসাইজারের কথা বলি, আপার পার্মানেন্ট ইনসাইজার এর সাথে তোমার হচ্ছে কি কি ডিফারেন্স থাকে, এই জিনিসগুলো আসলে খুব খুব বেশি দেখা, বেশি কোয়েশ্চেন করে টিচাররা। সেন্ট্রাল ইনসিজারের সাথে ল্যাটারাল ইনসিজারের কি ডিফারেন্স, এই ডিফারেন্স গুলো নিয়ে আসলে বেশি কোয়েশ্চেন হয়। কোনটার কয়টা কাস্ট দেখা যাচ্ছে, কোনটার রুট কয়টা, এগুলো তোমাকে পরীক্ষার সময় শো করতে বলে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি জেমিনের কাছে আসতেছি, যে জেমিন তোর কাছে মরফোলজি কেমন লাগে? মরফোলজিতে অ্যান্টেরিয়র টুথ, পোস্টেরিয়র টুথ কোনটা সবচেয়ে বেশি ইজি লাগে? আমার কাছে সত্যি কথা বলতে অ্যান্টিরিয়র টুথটাই মনে হয় যে তুলনামূলকভাবে সব থেকে ইজি। কারণ পোস্টেরিয়র টুথটা না, আমি কেন যেন আমার কাছে খুব কঠিন হয়, বিশেষ করে প্রিমোলার। আর অ্যান্টিরিয়র টুথের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে অ্যান্টিরিয়র টুথটা মানে মোটামুটি না আইডেন্টিফাই করা যায় আপারের লোয়ারের, কিন্তু পোস্টেরিয়র টুথের ক্ষেত্রে যদিও মোলার টুথ গুলো ইজিলি আইডেন্টিফাই করা যায়, কিন্তু সমস্যা হয় যে মূলত প্রিমোলারে। এবং আমার নিজেরও ফার্স্ট কার্ড যখন ভাইবা হয়, তখন আমি নিজেও কিন্তু ওই প্রিমোলারেই আটকে যাচ্ছিলাম। দেখা যাচ্ছে যে আমি আইডেন্টিফিকেশন পয়েন্ট বলতে পারছি, সবই বলতে পারছি, কিন্তু আমি দাঁতটাই ঠিক মতো চিনতে পারছি না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে প্রিমোলারেও পারা যায় যদি আমি অক্লুশাল সারফেসটা ভালো মতো চিনি। অর্থাৎ অক্লুশাল সারফেসটা যদি আমি চিনি, তাহলে প্রিমোলারটাও যেমন বুঝতে পারবো, অবশ্যই মোলারটাও বুঝতে পারবো। মানে বুঝতে পারলে সবই সহজ, কিন্তু আমার কাছে তুলনামূলক মনে হয় যে ঝামেলা মুক্ত যদি কোনো দাঁত হয় সেটা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ। মানে মরফোলজি। আচ্ছা। আর আসলে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় যে অ্যান্টিরিয়র টুথ খুব ইজিলি চেনা যায়, কিন্তু পোস্টেরিয়র টুথ মানে স্পেশালি প্রিমোলার গুলো ডিফারেন্স করতে অনেক জান বের হয়ে যায়, যে কোনটা ফার্স্ট প্রিমোলার কোনটা সেকেন্ড প্রিমোলার। এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে যে টিচার অনেক পছন্দ করে যে কোন কোন দাঁতে হচ্ছে ক্যানাইন পিক থাকে, বা কোনটার হচ্ছে অক্লুশাল সারফেস কিরকম কি, এগুলো দিয়ে সাধারণত আমরা আলাদা করতে পারি যে কোনটা কোন দাঁত। তো আশা করি মরফোলজি নিয়ে তোমাদের হালকা পাতলা ধারণা হয়েছে, আর বাকিটা পড়াশোনা করলে আরো ভালো হবে। এখন আমরা আমাদের দ্বিতীয় টপিকে শিফট হচ্ছি। দ্বিতীয় টপিকটা হচ্ছে যে এই যে আমরা দাঁত
পড়ছি তাদের অবশ্যই ইরাপশন টাইম আছে। তো জেমিনের কাছে আমার একটা প্রশ্ন আছে যে এই ইরাপশন টাইম গুলো আমরা কিভাবে মুখস্থ করবো, কারণ অনেকেরই মুখস্থ থাকে না, একবার দেখলে তো আরো থাকে না। তো তুই কি কোনো টিপস শেয়ার করতে চাস আমাদের সাথে? আসলে ইরাপশন টাইম যে ব্যাপারটা, সত্যিকার অর্থে এইটার কোনো গদবাঁধা নিয়ম না, কিন্তু এটা মানে মুখস্থ করেই পড়তে হবে। যেমন একটা আমি পার্সোনালি যেমন একটা কাজ করি যে মোলার টুথের ক্ষেত্রে আমি একটা ট্রিক অবলম্বন করি, যদিও এটা কিন্তু কোনো মানে বিশেষ কোনো উপায় না। যেমন ফার্স্ট মোলারটা 6, সেকেন্ড মোলারটা 6 দুগুণা 12, থার্ড মোলারটা 318। এটা একটা শুধুমাত্র একটা ধারণা, কিন্তু যখন আমরা বই খুলি তখন কিন্তু এটার সাথে কোনোটা মিলবে না। অর্থাৎ এটা শুধুমাত্র আমি আমার মত ধরে নিতে পারি। সুতরাং সবাই সবার মতো করে মনে রাখার জন্য, কাছাকাছি একটা ডিজিট মনে রাখার জন্য ছোটখাটো কিছু ট্রিক অবলম্বন করতে পারে। কিন্তু আমি মনে করি যে আমাদের ম্যাম সাজেশনটা আমাকে দিয়েছিলেন যে একটা বড় পেজ নাও, মাঝখানে বরাবর একটা দাগ কাটো, উপরে ম্যাক্সিলারি টুথ আর নিচে ম্যান্ডিবুলার টুথের ইরাপশন টাইম গুলো লেখো, রোজ একবার করে পড়ো, খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে। আসলে সত্যি কথা বলতে এইটা আমি মনে করি সহজ উপায়, কারণ সত্যি কথা বলতে যতই তুমি ট্রিক অবলম্বন করো না কেন, এই ইরাপশন টাইমটা না ওভাবে আসলে মানে কোনো ট্রিক দিয়ে মনে রাখা সম্ভব না। এটা আসলে বইটা খুলে বোঝা যায়। থ্যাংক ইউ সো মাচ জিমিন। তুই যেহেতু ইরাপশন টাইমটাই বলেছি, টাইমটা নিয়ে কথা বললি, ইরাপশনের সাথেই আরেকটা খুব কমন টপিক চলে আসে, ইরাপশন এন্ড শেডিং। তো তুই একটু যদি ইরাপশন শেডিংটাও ডেসক্রাইব করতি যে এখান থেকে কি কি প্রশ্ন আসে বা ইরাপশন শেডিংটা কি অ্যাকচুয়ালি, তাহলে একটু খুব ভালো হতো, সবার জন্য বুঝতে আরো ভালো হতো। ব্যাপারটা হচ্ছে ইরাপশন শেডিং, যখন আমরা নামটা পড়ি তখন আমাদের প্রথম মনে হয় যে হয়তো ইরাপশনটা আগে হয় শেডিংটা পরে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা উল্টা, আগে শেডিং হচ্ছে পরে ইরাপশন হচ্ছে। অর্থাৎ একটা ডেসিডুয়াস টুথ যে পড়ে যাওয়া সেটাই কিন্তু মূলত শেডিং। আর একটা পার্মানেন্ট টুথ যে ওই জায়গাটা নিয়ে নিচ্ছে, তার নিজের ডেভেলপমেন্টাল স্টেজ থেকে ফাংশন স্টেজে যাচ্ছে, এই ব্যাপারটাই হচ্ছে ইরাপশন। আসলে এর ভিতর থেকে না বেশি খুব গভীরে যে আমরা যতটা ভয় পাই তেমনটা ভয় পাওয়ার কিছুই নেই। যেমন ইরাপশন থেকে কিছু থিওরি, যেমন বোন রিমডেলিং থিওরি, রুট ফর্মেশন থিওরি, এই থিওরি গুলো মুখস্থ করলেই হয়ে যায়, বা বুঝে পড়তে হবে অবশ্যই। এছাড়াও এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা রিটেনের জন্য এবং ভাইবার জন্য স্যার ম্যামরা খুব 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 পছন্দ করে, সেটা হচ্ছে why there is no bleeding occur during eruption। আর এই কোশ্চেনটার অ্যান্সার আমি মনে করি যে সবাই পারে কম বেশি, অন্তত ফার্স্ট ইয়ারে যারা উঠেছে তাদের বলবো এইটাই ভালো মতো করতে। আর শেডিং এর ব্যাপারটা, যেটা শেডিং এ মূলত হচ্ছে মেকানিজম, মেকানিজমের ক্ষেত্রে গদবাঁধা এত গভীরভাবে পড়ার কিছুই নেই। মূলত কোন সেল কেমন, কোন সেলের কি কাজ, এই ছোটখাটো কিছু পয়েন্ট গুলো পড়লেই হয়ে যায়। মানে জিনিসটা দেখতে যত বড় দেখা যায়, আসলে কিন্তু জিনিসটা এত বড় না। থ্যাংক ইউ জেমিন। অলরেডি কমেন্ট সেকশনে একজনের ঠিক এই টুথ ইরাপশন সম্পর্কেই আস্ক করেছে যে টুথ ইরাপশন থেকে কিরকম টাইপের প্রশ্ন আসে। আই হোপ তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তো আমরা আমাদের নেক্সট টপিকে আগাই, যে আমাদের নেক্সট টপিক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, টুথ ডেভেলপমেন্ট। কারণ হচ্ছে এটা যদি শুরুতে কেউ পড়তে চাও অনেক বেশি কঠিন লাগে, কারণ এখানে স্টেজ আছে, ফিগারের ব্যাপার আছে, অনেক কিছু আছে। তো এটা নিয়ে একটু ডিসকাশন আসলেই দরকার। তো আমি ইশিকা আপুর কাছে এবার যাচ্ছি যে আপু, টুথ ডেভেলপমেন্টটা থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং সেগুলোর ক্ষেত্রে আমরা কি কি ধরনের ফিগার ইউজ করব বা কি কি করব, একটু এই ব্যাপারটা আপনার কি বলার আছে? টুথ ডেভেলপমেন্ট ব্যাপারটাতে কিন্তু আমাদের অনেক ভাস্ট ব্যাপার স্যাপার থাকে, বইয়ে তুমি যখন দেখবা অনেক কিছু আসলে থাকে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় খুব স্পেসিফিক কিছু জিনিস আসলে বারবার ঘুরে ফিরে আমাদের কাছে আসে। যেরকম স্টেজ তিনটা আছে, ক্যাপ স্টেজ, বেল স্টেজ, বার্ড স্টেজ। এই তিনটা স্টেজের ফিগার খুবই ইম্পর্টেন্ট, ফিগার, ড্র অ্যান্ড লেভেল। ফিগার এবং লেভেলিং খুবই ইম্পর্টেন্ট। এই তিনটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আর্লি বেল স্টেজ, লেট বেল স্টেজ, মানে টোটাল বেল স্টেজটা আসলে খুব ইম্পর্টেন্ট। প্রফের এই টুথ ডেভেলপমেন্ট থেকে সচরাচর এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে আমাদের, আর্লি বেল আর লেট বেল স্টেজের ফিগারটা, লেভেলিং সহ ফিগারটা। এছাড়াও যে ব্যাপারগুলো থাকে, থাকে ডেরাইভেটিভস থাকবে, তোমার হচ্ছে ইসের কি ডেরাইভেটিভ, এনামেল অর্গান, ডেন্টাল ফলিকল, ডেন্টাল প্যাপিলা, এগুলা ডেরাইভেটিভস গুলা খুব বেশি আছে। তারপর হচ্ছে ধরো শর্ট হিসাবে আসতে পারে ডেন্টাল ল্যামিনা, সাকসেশনাল ল্যামিনা। আবার
এদের মধ্যে কি ডিফারেন্স থাকে, এই জিনিসগুলো আসলে আসে। কিন্তু মূলত টুথ ডেভেলপমেন্টের জন্য আমার সাজেশন হচ্ছে অবশ্যই আর্লি বেল স্টেজ, লেট বেল স্টেজ, প্রত্যেকটা স্টেজেরই ফিগার লেভেলিং সহ শিক্ষা এবং আর্লি বেল এবং লেট বেল এই দুটাকে বেশি গুরুত্ব দেওয়া, কারণ এই দুটা কোয়েশ্চেন মনে হয় প্রতি বছরই ঘুরে ফিরে আসলে আমাদের প্রফ বলো, কার্ড বলো, টার্ম বলো, সব ক্ষেত্রে আসলে এই কোয়েশ্চেন গুলো বেশি দেখা যায় ফিগার। অ্যাকচুয়ালি ট্যুর ডেভেলপমেন্ট যে শুধু রিটেনের জন্য ইম্পর্টেন্ট তা না, ভাইভাতেও অনেক কোশ্চেন আসে। তো এই টপিকটা যদি শুরুতেই তোমরা ডেরিভেটিভস, ডেন্টাল ফলিকুলার ডেরিভেটিভস, এই কোয়েশ্চেন গুলো ভাইভাতে আসলে খুবই ধরে। হ্যাঁ, তো তোমরা যদি শুরু থেকে এটার উপর খুব ভালো একটা দক্ষতা রাখো, তাহলে তোমাদের পরে গিয়ে এটা খুব ইজিলি তোমরা এটা ক্যাচ করতে পারবে এবং খুব ভালোভাবে এটা ডেলিভার করতে পারবে। তো এখন থেকে ট্যুর ডেভেলপমেন্টের উপর একটু জোর দাও, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখনো একটু আমরা কমেন্ট সেকশনে যাই, অনেকে তার ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ। এখনো যারা লাইভটাতে জয়েন করনি, প্লিজ তোমাদের গ্রুপটাতে শেয়ার করো বা ফ্রেন্ডদেরকে মেনশন করো, কারণ অনেক জায়গায় কোয়ারেন্টাইন দেখে অনলাইন ক্লাসগুলো হচ্ছে না। তো ফার্স্ট ইয়ারের যারা আছো তারা অনেকেই এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছ। ইভেন আমাদের কাছেও অনেকেই বলেছে যে ফার্স্ট কার্ড নিয়ে লাইভ করতে। তো তোমরা প্লিজ তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো যাতে তারা এই লাইভটা দেখতে পারে এবং হেল্প পেতে পারে। আচ্ছা, আমরা এবার আমাদের পরের টপিকে যাই। পরের টপিকটি হচ্ছে যে আমরা এখন একটু আমাদের হিস্টোলজির দিকে ঢুকতেছি। টুথের যে বেসিক স্ট্রাকচার গুলো সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো ইশিকা আপু, আপনার কাছে এখন আমি জানতে চাচ্ছি যে এনামেল ডেন্টিন এইগুলো থেকে কি কি প্রশ্ন আসে, এগুলোর মধ্যে কি কি দরকার জানার, বা কি কি স্কিপ করলেও করা যায়, বা কি কি ফিগার ইউজ করতে হবে, রিটেনে কেমন কোশ্চেন আসে, ভাইভাতে কেমন কোশ্চেন আসে, এগুলো নিয়ে একটু আচ্ছা, আমি যেটা বললাম শুরুতেই যে আমাদের যেহেতু দুইটা বোর্ড থাকে, তো প্রথম বোর্ডে কিন্তু টার্মিনোলজি, মরফোলজি এইসবের পরেই আসলে শুরু হয় হচ্ছে আমাদের এনামেল দিয়ে। তো এনামেলটা থেকে যেরকম রিটেন ইম্পর্টেন্ট সেরকম ভাইভাতেও ইম্পর্টেন্ট। এনামেলের শুরুতেই যে ব্যাপারগুলো থাকে ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল কম্পোজিশন, তারপরে যে এনামেল ফর্মেশন যে প্রসেসটা, সেই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। অ্যামাইলোব্লাস্ট সেল, এটার ফিগার খুব ইম্পর্টেন্ট। ড্র অ্যান্ড লেভেল অ্যামাইলোব্লাস্ট সেল খুবই আসে। তাছাড়াও শর্ট নোট হিসাবে অ্যামাইলোব্লাস্ট সেল কিন্তু আসে। এরপরে যদি আসি, আমরা বিভিন্ন স্ট্রাকচার আছে এনামেলের, এনামেল রড বলো, এনামেল ল্যামেলা বলো, বিভিন্ন স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলা থেকে যেরকম আসে রিটেনে সেরকম আসে ভাইভাতে। তাছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট টপিক এনামেলের ক্ষেত্রে ইনক্রিমেন্টাল লাইন, ক্রস ক্রিয়েশন, ব্রাউন স্টিয়ারি অফ রেজিয়ার, এই গুলা থেকে তোমার বিভিন্ন ডিফারেন্স যেরকম আসতে পারে, ক্যারেক্টারিস্টিক্স আসতে পারে। এবং একটা কথা, ফ্রাস্ট্রেশন আসলে অবশ্যই ফিগার দিতে হবে। এই কোয়েশ্চেনটার মধ্যে আসলে ফিগার দিয়ে তুমি যদি লিখো, এক্ষেত্রে তোমার মার্কসটা কিন্তু অনেক বেড়ে। আমরা সবাই জানি যে ডেন্টাল অ্যানাটমি বলো বা জেনারেল অ্যানাটমি বলো, এই সাবজেক্ট গুলোতে কিন্তু ফিগার দিলে মার্কসটা বেশি আসে, এবং কিছু কিছু কোয়েশ্চেন আসে যেগুলোতে ফিগার মাস্ট। এর মধ্যে একটা হচ্ছে ক্রসটেশন। এনামেল থেকে আসলে আরেকটা ব্যাপার থাকে, এই চেঞ্জেস অফ এনামেল, এই জিনিসটাও ইম্পর্টেন্ট। তারপর যদি আসি ডেন্টিনে, ডেন্টিনের ক্ষেত্রেও আমি প্রথমেই বলবো ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল কম্পোজিশন, তারপরে হচ্ছে ডেন্টিনের যে ক্লাসিফিকেশনটা আছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন গুলোর মধ্যে যে ডিফারেন্সটা আছে, প্রাইমারি ডেন্টিন, সেকেন্ডারি ডেন্টিন, টার্সিয়ারি ডেন্টিন, এই ডেন্টিনের ডিফারেন্সটা যেরকম রিটেনে আছে সেরকম ভাইভাতেও ধরে। ডেন্টিন ফর্মেশন যে প্রসেসটা সেটাও খুব ইম্পর্টেন্ট। ওডোন্টোব্লাস্ট সেল, ওডোন্টোব্লাস্ট সেলের ফিগার, ওডোন্টোব্লাস্ট সেল ফিগারের ড্র অ্যান্ড লেভেল, যেটা খুবই ফ্রিকুয়েন্টলি আসলে এগুলো আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া কিছু স্ট্রাকচার কোয়েশ্চেন যদি বলি, ডেড ট্র্যাক্ট কি, তারপরে ধরো হচ্ছে ডেন্টিনো এনামেল জাংশন কি, এগুলা দিয়ে যেরকম আসতে পারে ডেফিনেশন, সেরকম আসতে পারে শর্ট নোট, আর এগুলা তোমার হচ্ছে ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও কিছু ছোট ছোট ডেফিনেশন থাকে, হোয়াট ইজ মেন্টেন ডেন্টিন, এইসব ছোট ছোট ডেফিনেশন, এগুলা 1 মার্কের জন্য আসতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ আপু আপনাকে। এবার আমি জেমিনকে জিজ্ঞেস করতেছি যে আমাদের যে বাকি দুটো টপিক থাকে, যে সিমেন্টাম আর পাল্প, এগুলো থেকে কিরকম কি কোশ্চেন আসে ভাইভাতে, স্পেশালি ভাইভাতে অনেকে যে আটকে যাই আমরা, যে অনেক সময় মাইন্ডে হুট করে আসে না উত্তরটা। তো কিরকম কি প্রশ্ন আসে, কিরকম কি আসে? সো জেমিন যদি একটু এটা একটু বল যে কিভাবে কি প্রশ্নগুলো হয়। আচ্ছা, সিমেন্টামের ক্ষেত্রে আসলে এনামেল ডেন্টিন এগুলোর মতনই। সিমেন্টামে যেমন ডেফিনিশনটা লাগে, এটা ফাংশনটা লাগে, কম্পোজিশন, প্রপার্টিস, টাইপস এর ক্ষেত্রে একটা মজার বিষয় সেটা হচ্ছে যেমন সিমেন্টোসাইট সেলের উপর ডিপেন্ড করে
সিমেন্টামকে আবার দুই টাইপে ভাগ করা হয়, অ্যাসেলুলার, সেলুলার। এই সেলুলার আর অ্যাসেলুলার সিমেন্টামটা স্যার ম্যামদের অনেক 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 পছন্দের একটা টপিক। যেমন স্যার ম্যামরা কিন্তু জিজ্ঞেস করে যে কোথায় সিমেন্টোসাইট প্রেজেন্ট, কোথায় অ্যাবসেন্ট, এদের লোকেশনটা এসব জানতে চায়। তারপরে আসে সিমেন্টোসাইট, যখন চলে আসে তখন সিমেন্টোব্লাস্টের কথাও স্যার ম্যামদের মাথায় চলে আসে। তারা তখন এটার ডিফারেন্সটা জানতে চায় দুইটা সেলের মধ্যে। আর যদি মোটামুটি ভাবে একটা ভালো রেসপন্স পাওয়া যায় স্টুডেন্টের কাছে, যেমন অ্যান্টিলয়েডের ক্ষেত্রে তখন জিজ্ঞেস করা হয় যে এখানে কোন ভিটামিনের ব্যাপার আছে, কোন ভিটামিনের এক্সিসিটির কারণে এমনটা হচ্ছে, তারপর সিমেন্টাম টিয়ার কেন হচ্ছে, এইরকম ছোটখাটো কিছু বিষয় মানে মনে রাখতে পারলেই হয়। আর সিমেন্টোজেনেসিস যেটা সিমেন্টামের ফরমেশনের প্রসেস, এই প্রসেসের ক্ষেত্রেও তেমন কোনো কিছু ভাবারই কিছু নেই, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে ফিগার। মেইনলি ফিগারটা মনে রাখতে হয়, আর কোন স্টেজে কি হচ্ছে এটা সম্পর্কে একটা সাধারণ ধারণা রাখলেই চলে। যেমন কি কি আয়ন এই স্টেজে কাজ করে, ক্যালসিয়াম, ফসফেট, এই ক্যালসিয়াম আর ফসফেট আয়ন যে প্রেজেন্ট থাকে এইটাও কিন্তু অনেক সময় অনেক স্যার ম্যামরা জানতে চায়, অনেকে দেখা যায় বলতে পারে না, কিন্তু এরকম ছোটখাটো কিছু বিষয় মনে রাখলেই ভাইভাতে ইজি পাস করা যায়। ডেফিনেশনের ক্ষেত্রে যেহেতু পাল্পটা ভাস্কুলার, তার মানে বুঝতে হবে এখানে ব্লাড ভেসেল, নার্ভ এসব আছে, সুতরাং এর একটু ব্যাপার স্যাপার আলাদা। তো এই যে পাল্পের ফাংশনের ক্ষেত্রে স্যার আমরা একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট কথা শুনতে চাই যে মেইন ফাংশনটা কি। এর মেইন ফাংশনটা কিন্তু ডেন্টিন ফর্মেশনে হেল্প করা, কিন্তু অনেকেই কিন্তু আমরা এটা বলতে পারি না, আমরা শুরু করি নিউট্রিশন দিয়ে, ব্লাড সাপ্লাই দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে, কিন্তু মেইন কিন্তু স্যার আমরা এটাই শুনতে চাই। তারপরে আসে কম্পোজিশন। কম্পোজিশনের ক্ষেত্রে স্যার আমরা একটা কমন কোয়েশ্চেন করে এখানে কোন কোলাজেন ফাইবার পাওয়া যায়, কোন টাইপের পাওয়া যায়। তারপর পাল্পের ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা সাধারণত রিটেনেও চলে আসে, সেটা হচ্ছে পাল্প জোন গুলো, কোন জোনে কি থাকে, কয়টা জোন থাকে পাল্পে। আর এই পাল্প জোনটা যখন চলে আসে তখন আসলে একটা টপিক চলে আসে যেটাতে মানে মোটামুটি ভাবে আমরা সবাই একটু হতভম্ব হয়ে যাই, কিন্তু ভাবার কিছুই নেই। টপিকটা হচ্ছে প্লেক্সাস অফ রেশিও। স্যার ম্যামদের একটা কমন কোয়েশ্চেন, এই প্লেক্সাস অফ রেশিওটা কোথায় থাকে। যেহেতু এটা একটা স্বপ্ন হিসেবে আসে, সুতরাং এটা কিভাবে হলো, কি কাজ, এইসব নিয়েও একটা মোটামুটি ভাবে একটা প্রশ্নবিদ্ধ করা হয়। তারপরে যেটা চলে আসে সেটা হচ্ছে ব্লাড আচ্ছা, সাপ্লাই। একটু interrupt করছি তোকে। আহ, আমি আমাদের যারা অডিয়েন্সে যারা 2019-20 স্টুডেন্টরা আছো তাদের জন্য একটা প্রশ্ন আমি দিচ্ছি যে এইমাত্র তোমাদের জেমিন আপু যেটা বললো যে প্লেক্সাস অফ রেশিও সাইটটা স্যার ম্যামরা জিজ্ঞেস করে, তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে এটার সাইটটা অর্থাৎ লোকেশনটা কোথায়। কিছুক্ষণ পরে তোমাদের জেমিন আপু এটার উত্তরটা দিয়ে দেবে, আর তার আগে এটার অ্যান্সারটা তোমরা জানাও, দেখি সবার আগে কে উত্তরটা জানাতে পারে। আচ্ছা, হ্যাঁ জেমিন বল, যা বলছিলি। তারপর পাল্পের ক্ষেত্রে আরেকটা কমন কোয়েশ্চেন, এটা ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাইটা, যেটা আমরা মনে করি যে আসলে পড়ার কিছু নেই, কিন্তু এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তারপরে যেটা আসে ক্লিনিক্যাল সাইটের একটা কোয়েশ্চেন, যেটা আসলে শর্ট নোট হিসেবেও অনেক 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 বাড়ি আসে, সেটা হচ্ছে পালস স্টোন। পালস স্টোনের ক্ষেত্রে যেটা হয়ে যায় যে পালস স্টোনটা আসলে কি, এটা লোকেশনটা কোথায়, পালস স্টোনের টাইপটা কি, ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি, এইসব ব্যাপার খুঁটিনাটি ব্যাপারগুলো পড়লেই না হয়ে যায়। মানে স্যার আমরা মূলত খুঁটিনাটি ব্যাপারগুলোই জানতে চাই, গদবাধা কিছুই তারা জানতে চায় না, তারা জানতে চায় যে আমরা কতটুকু জানি এই সম্পর্কে। জেমিন এত সুন্দর করে সিমেন্টাম পাল্প বোঝানোর জন্য আপুকে অনেক ধন্যবাদ। এনামেল ডেন্টিং থেকে যেসব প্রশ্ন আসে সেগুলো এক্সপ্লেইন করার জন্য। আমি আরো একটা কোশ্চেন সবার জন্য আহ বলছি, যে কোশ্চেনটা হচ্ছে সব এই যে আমরা চারটা স্ট্রাকচার বললাম যে এনামেল ডেন্টিন সিমেন্টাম পাল্প, এগুলোর মধ্যে সবচেয়ে হার্ডেস্ট স্ট্রাকচার কোনটা হয়, এটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। মোট দুটো কোশ্চেনের অ্যান্সার আমরা কিছুক্ষণ পরে এসে দেখবো যে কে কে দিতে পেরেছো, আর অ্যান্সারটা আমরা বলে দিব। আচ্ছা, আমরা এরপরে খুব একটা ইম্পর্টেন্ট, খুব একটা মজার একটা টপিক আছে ডেন্টাল অ্যানাটমিতে, আমার খুব ভাল লাগে, আমি জানি জেমিনেরও খুব ভাল লাগে। সেটা হচ্ছে কম্পারেটিভ ডেন্টাল অ্যানাটমি। তো জেমিন, কম্পারেটিভ ডেন্টাল অ্যানাটমি নিয়ে তোর কি জানার পরিসর, সেগুলো একটু সবার সাথে শেয়ার কর। আচ্ছা, কম্পারেটিভ ডেন্টাল অ্যানাটমি যেটা,
সেখান থেকে আসলে না ইনডিপ তেমন কিছুই আমাদের পড়তে হয় না, মূলত যেটা পড়তে হয় সেটা হচ্ছে ডেন্টিনের টাইপের উপর ডিফাইন করে যে 4টা টাইপ বের করা হয়, ভ্যাসোডেন্টিন, প্লিসিডেন্টিন, অর্থোডেন্টিন, এইসব। মূলত হচ্ছে কি একটার সাথে একটা ডিফারেন্স গুলোই হচ্ছে ম্যাম বা স্যাররা শুনতে চায়। যেমন কোনটা কোথায়, কোনটাতে ডেন্টিনাল টিউবিউল থাকে, কোনটাতে পাল্প ক্যাভিটি থাকে, কোনটাতে থাকে না, কোনটার কালার কেমন। অবশ্যই ফিগারটাও অনেক ইম্পর্টেন্ট, কারণ ডিফারেন্সের ক্ষেত্রে অনেক সময় স্যার ম্যামরা ফিগারটাও চায়। মূলত কম্পিটিটিভ ডেন্টাল অ্যানাটমি থেকে তেমন কিছুই মানে ভয় পাওয়ার মতো কিছু নেই, মূলত এই 4টা জিনিসের ডিফারেন্সটা পড়লেই হয়ে যাবে। আমার জানার মতো তুই কিন্তু একটা টপিক মিস করতেছিস, যেটা দিয়ে তুই অনেক বেশি মজাও করিস, রোডেন্ট ইনসাইজার। তো তুই এটা একটু এক্সপ্লেইন কর যে এটা কি, এটার ক্যারেক্টারিস্টিক পড়া দরকার কি আছে কি নেই, আর ফিগার দরকার আছে কি নেই, এগুলো একটু রোডেন্ট ইনসিজার যেটা মানে সহজ ভাষায় আমরা যখন প্রথম প্রথম মেডিকেলে আসি, আমরা মূলত এটাকে চিনতাম ইঁদুরের দাঁত বলে, কিন্তু ব্যাপারটা যে এটা ইঁদুরেরই দাঁত এমন কিন্তু না। অর্থাৎ ইঁদুর প্রজাতির বিভিন্ন প্রাণীদের কিন্তু বেশিরভাগেরই এই রোডেন্ট ইনসিজারটা থেকে থাকে। এই রোডেন্ট ইনসিজারের মেইনলি ক্যারেক্টারিস্টিক্সটাই আমাদের দরকার হয়। আর রোডেন্ট ইনসিজারের কিন্তু একটা ফিগার আছে, গ্রোথের উপরে ডিপেন্ড করে যে ফিগারটা, সেই ফিগারটা জানলে আর ক্যারেক্টারিস্টিক্সটা জানলেই হয়ে যায়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে ভাইভা বোর্ডে স্যার বা ম্যামরা এই রোডেন্ট ইনসিজারের উপরে একটা খুব 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 মজার একটা কোয়েশ্চেন করে, সেটা হচ্ছে এই যে ইঁদুরের রোডেন্ট ইনসিজারটা কন্টিনিউয়াসলি ইরাপ্টিং একটা টুথ, তারপরেও কেন এটা এত বড় হয় না? এই কোয়েশ্চেনটা শুনে অনেক সময় আমরা না ঘাবড়ে যাই, বিশেষ করে মজার ব্যাপার আমি নিজেই ঘাবড়ে গিয়েছিলাম যে আসলে ব্যাপারটা কি হতে পারে। অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা একটু ভাবলেই পাওয়া যায়, সেটা হচ্ছে এটা কন্টিনিউয়াস বাইটের কারণে কিন্তু এই টুথটা কিন্তু ক্ষয় হয়ে যায়, যার কারণে এটা আমরা যতটা বড় হবে বলে ভাবি ততটা বড় হয় না। হ্যাঁ। অনেক ধন্যবাদ জেমিনকে এত সুন্দর করে এটা বোঝানোর জন্য। এখন আমরা প্রায় আমাদের আজকের লাইভ সেশনের একবারে লাস্টের দিকে চলে এসেছি। তো আমি মূলত আপুর কাছে এখন একটু আড্ডা দিই আপুর সাথে, যে আপু আপনি যদি আপনার ফার্স্ট কার্ডের কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, যে ফার্স্ট এক্সাম কি ছিল, বা ফার্স্ট এক্সামের দিন কিরকম কি ফিলিং ছিল, ভয় লেগেছিল কিনা, একটু যদি শেয়ার করতেন সবার সাথে। আচ্ছা, আমার ফার্স্ট কার্ডে আমার যেটা মনে পড়তেছে যে আমাকে মরফোলজি, যেহেতু প্রথমে সবাই আমরা কিন্তু মরফোলজি নিয়ে আসলে প্যাচটা লাগাই, তো আমার সাথে আসলে সেরকমই হয়েছিল যে আমি ঢুকে সবকিছু আইডেন্টিফিকেশন পয়েন্ট সবই সুন্দর করে বললাম। তো স্যার বলতেছে যে তুমি তো পাস করতে পারবে না, এত কিছু বলে তো লাভ হলো না, তোর তো ফেল হয়ে। আমি আমি বলছি, কেন, আমি তো সবই ঠিক মতো বললাম। পরে আমি ব্যাপারটা খেয়াল করলাম যে আমি আসলে সাইড ডিটারমিনেশনটা ভুল করছি, আমি হচ্ছে লেফট সাইডের টিপটাকে রাইট হ্যান্ডে ধরে দাঁড়াইছিলাম। তো এইটা আমার কাছে খুব একটা পেইনফুল ব্যাপার হয়ে আসছে। এটা আমার সাথেও হয়েছিল, আমি ম্যাক্সিলারি টিপটাকে আমি ম্যান্ডিবুলার পজিশনে ধরেছিলাম। এই জিনিসটা খুব কমন হয়, খুব কমন ভুল। আমাদের সবারই তখন যে একটা অবস্থা হয়ে যায়, এমনিতেই ফার্স্ট কার্ড, ভয়ের শেষ নেই, আর এরকম একটা মেজর ভুল, আসলে এই ভুলগুলো আসলেই অনেক মেজর। এই জিনিসগুলোতে অবশ্যই তোমরা খেয়াল রাখবে, কারণ যখনই তুমি সাইডটাই ভুল করবে তখনই টিচারের আর কোনো ইচ্ছা থাকবে না প্রশ্ন করতে, কারণ আসলে তুমি তো জিনিসটা বুঝোই নাই যে জিনিসটা কোন দিকের বা ইয়ের, তাহলে তুমি ভিতরে কিভাবে জানবে? তো তোমাদের অবশ্যই সাইড ডিটারমিনেশন, কোনটা কোন সাইডের দাঁত, আপার নাকি লোয়ার, এইসব জিনিস অবশ্যই মাথায় রাখবে। আচ্ছা, আমি এখন জেমিনকে একটু জিজ্ঞেস করি যে তোর ফার্স্ট কার্ডের এক্সপিরিয়েন্স কেমন কি ছিল, একটু বল। আমি কান্না করে দিয়েছিলাম, হ্যাঁ, কারণ আই সত্যি কথা বলতে আমার মানে এত প্রেশার লাগছিল ওই মুহূর্তে, বিশেষ করে ডেন্টাল অ্যানাটমি কথাটা বলি। ডেন্টাল অ্যানাটমিতে যখন আমাদের রুমে ঢুকায়, একটা পড়ছে মরফোলজি আর একটা ছিল হিস্টোলজি, তা আমার শুরুই হয় মরফোলজি দিয়ে। আমি ওই যে যেটা বললাম যে আপুর মতনই আমি সবই গটগট গটগট করে বললাম, কিন্তু আমি প্রিমোলার হচ্ছে কোনটা ফার্স্ট প্রিমোলার, কোনটা সেকেন্ড, কোনটা আপার, কোনটা লোয়ার, আমি কিছুই বলতে পারলাম না। তো ম্যাম তখন আমাকে বললেন যে তোমার তো পাস হবে না, তুমি তো ফেল, তোমার ওখানে যাওয়ার তো কোনো দরকার নেই, হিস্ট্রি তোমার বাইবেলে হওয়া যায় না হওয়া তাই। আমি তো শখ কিছু বললাম না, গেলাম হিস্ট্রি এক্সাম দিতে, এক্সাম দিলাম, দিয়ে বের হয়ে যা হওয়ার, হালকা পাতলা একটু কান্নাকাটি করলাম আর কি।
আর শুধু যে ডেন্টাল অ্যানাটমিতেই এমন হয় তা না, আরো আমাদের যেহেতু বিডিএস এ পাঁচটা সাবজেক্ট, তো দেখা যায় পাঁচটা সাবজেক্টের প্রেশার একসাথে নেওয়াটা খুব টাফ হয়ে যায়। অ্যানাটমি বলো, ফিজিওলজি, আবার ফিজিওলজি বায়োকেমিস্ট্রি টার্ম কিন্তু একসাথে হয়, তো এটা আসলে একটু প্রেশার। তারপর আমার যেটা মনে আছে যে অ্যানাটমির দিন যখন আমাদের পরীক্ষা হলো ফার্স্ট কার্ড, এই রেডিওলজি এক্সাম দিয়ে বের হচ্ছি, এই ডিসেকশনে দৌড়াচ্ছি, এই ভাইভাতে দৌড়াচ্ছি। তো এগুলো না মেডিকেলে কম। তোমার প্রথম যখন পরীক্ষা হবে তোমার এরকম টেনশন লাগবেই, ভয় লাগবে, ভাববা যে কিছু আল্লাহ ম্যাম এভাবে ধমক দিল, তার মানে হয়তো বা আমি কিছুই পারতেছি না। কিন্তু আলটিমেটলি তুমি স্টেবল থাকো, কারণ অনেক সময় হয় কি নার্ভাসনেস যখন তোমার কাছে ঢুকে যায় তখন তুমি পারা জিনিসও ভুল করে ফেলবা। জানি ওই টাইমটায় ঠান্ডা থাকা যায় না, অবশ্যই প্রথম পরীক্ষায় এরকম সিচুয়েশন আগে কখনো পড়ো নাই, বাট চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আর কিছুই নেই, হতাশা হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না এই মেডিকেল লাইফে। একটু একটু যে মজা যা করো তা হচ্ছে একটু একটু বের করতে হবে স্টাডির পাশাপাশি, যাতে স্টাডিটা একটু মজার হয়, বোরিং যেন না লাগে, ভয় যেন না লাগে। আমরা তো আপু, হ্যাঁ বল জেমিন। বললাম যেটা আমরা করি, একটু ঘুরে বেরিয়ে আসি। আচ্ছা, এখন হচ্ছে আমি আপুকে, যেহেতু আমাদের একবারেই লাস্টে আমরা চলে আসছি, এতক্ষণ তো জুনিয়রদের সব আপু প্রবলেমের সলিউশন দিল, যেহেতু আপুকে পেয়েছি আপুকে ছাড়ছি না, একটু কিছুক্ষণ আরো রাখছি যে আমাদের যারা আমরা এবারে এবছর মেতে প্রফ দেওয়ার কথা, ফার্স্ট প্রফ, তাদের কিন্তু আমরা কিন্তু মানে কলেজ অফ হয়ে গেল সাডেনলি, তো আমরা কিছুই, অ্যাটলিস্ট আমার মতো স্টুডেন্ট যারা, তারা কিছুই ওভাবে করে পড়তে পারেনি। তো কিভাবে কি করবে এই এখন অল্প সময়ে, কারণ শোনা যাচ্ছে যে লকডাউন খুলে দিতেও পারে, তো প্রফটা কিভাবে কি হ্যান্ডেল করব আমরা, বা কি রকম কি প্রশ্ন থাকে, যদি এই জিনিসগুলো আপু একটু আমাদের সাথে শেয়ার করেন। ইশিকা আপু। শুরুতেই বলি প্রফ রিটেনের কথাটা বলি, যে আমাদের কিন্তু রিটেনের 4টা গ্রুপ, এ বি সি ডি, এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে 4টা গ্রুপে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি 5 মার্ক, প্রত্যেকটা গ্রুপে 17.5 করে থাকে, এবং প্রত্যেকটা গ্রুপে তোমাকে আলাদা আলাদা করে 10.5 নিয়ে পাস করতে হবে। তো আমার যেটা সবচেয়ে সমস্যা হয়েছিল প্রফের সময় ওরাল অ্যানাটমিতে, যে আমার সময় নিয়ে, কারণ এত লেখা, এত কোয়েশ্চেন, এত লেখা, দেখা যায় কোয়েশ্চেনের মার্ক গুলো খুব কম থাকে, 2.5, 1.5 এরকম করে করে অনেক কোয়েশ্চেন থাকে। আর আমরা যেহেতু যেহেতু ভাবি যে সব সব কোয়েশ্চেনে আমরা ফিগার দিব, ফিগার আমরা বেশি মার্কস পাবো, দেখা যায় কি একটা কোয়েশ্চেনের বেশি সুন্দর করে ফিগার টিগার লিখতে লিখতে পরের কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার আর সময় থাকে না। যেহেতু এখানে আমাদের গ্রুপ ওয়াইজ পাস করতে হবে, মানে প্রতিটা গ্রুপে আলাদা আলাদা করে পাস করতে হবে, তো আমি যদি এ এবং বি গ্রুপ ভালো করে লিখে সি এবং ডি গ্রুপে যদি কিছু নাম্বার ছেড়ে আসি, সেক্ষেত্রে কিন্তু আমার পাস করার ক্ষেত্রে অনেক ডিফিকাল্টি দেখা যাবে। এই জন্য সবার আগে যেটা লক্ষ্য রাখতে হবে, আমাকে ফুল অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন আমার টাচ দিতে হবে, সেটা ফিগার সহ হোক কিংবা ফিগার ছাড়া হোক, সেটা ফিগার কালার করে হোক কিংবা ফিগার কালার করা ছাড়া হোক, আমাকে সবার আগে কি করতে হবে, 4টা গ্রুপে সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার টাচ করতে হবে। এটা আমার হচ্ছে মনে হয় রিটেনের ক্ষেত্রে পাস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক একটা জিনিস। তারপর যদি হচ্ছে ভাইভাতে, ভাইভাতে 2টা বোর্ড হয়, প্রথম বোর্ডে তোমাকে হচ্ছে টার্মিনোলজি, মরফোলজি এবং হিস্টোলজি নিয়ে কোয়েশ্চেন হবে। এখানে তো আমরা এতক্ষণ আলোচনা করলাম যে কিরকম কিরকম কোয়েশ্চেন গুলো আসলে হয়। যে প্রথমত আমাদের সবাইকে দাঁত চিনতে হবে, তারপর সাইড ডিটারমিনেশন, সেখান থেকে বিভিন্ন ডিফারেন্স, একটার সাথে একটা তুলনা করে করে, বা কোনো স্পেশাল বৈশিষ্ট্য যদি কোনো দাঁতের থাকে এগুলা, এবং ইরাপশন টাইম, শেডিং টাইম তোমরা যেটা বললা, এটা যেহেতু খুবই কনফিউজিং একটা ব্যাপার, এটা কিন্তু টিচাররাও জানে যে ব্যাপারটা খুব কনফিউজিং, তার কারণে ওনারা কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য ওইখান থেকে কোয়েশ্চেন ধরবেই। এবং ওই সময়টা আসলে প্রথমত প্রেশার থাকে যে প্রথম পরীক্ষা দিতে বসতেছি, ফার্স্ট প্রফ দিচ্ছি, প্রফ দেওয়ারও তোমাদের আগে কোনো এক্সপিরিয়েন্স নাই, সো ওই প্রেশারটাকে সামলায় আসলে এই কনফিউজিং ব্যাপারগুলো অ্যান্সার করাটাই আমার কাছে মনে হয় একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। এরপরে যদি আসো আরেকটা বোর্ডের কথা যদি বলি, সেই ক্ষেত্রে প্রথম বোর্ডে যেরকম মরফোলজি, টার্মিনোলজি আমাদের পাস করতে একটা বড় ভূমিকা পালন করে, সেকেন্ড বোর্ডে বোনস যেগুলো আছে আমাদের, আমরা যেরকম ইয়েতে পড়ে আসি জেনারেল অ্যানাটমিতে, হেড নেকের কিছু বোনস, হেড নেকের কিছু বোনস কিন্তু আমাদের এই ওরাল অ্যানাটমিতে লাগে, যেরকম বলো ম্যান্ডিবল, ম্যাক্সিলা কিংবা টেম্পোরাল, এই 3টা বোনস থেকে অনেক কোয়েশ্চেন আসে। তাছাড়াও বেস অফ দ্য স্কাল,
বেস অফ দ্য স্কালের কোথা দিয়ে দিয়ে কোন নার্ভটা ঢুকতেছে বের হচ্ছে, স্পেশালি ফেসিয়াল নার্ভটা যেহেতু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ফেসিয়াল নার্ভের কোর্স, ফেসিয়াল নার্ভের কম্পোনেন্ট, এই ব্যাপারগুলো আমাদের ভাইভাতে খুবই ফ্রিকুয়েন্টলি জিজ্ঞাসা করে। তারপর যদি আসি টাঙের ব্যাপারে, এগুলা কিন্তু আমরা জেনারেল অ্যানাটমিতেই পড়ে আসি, কিন্তু জেনারেল অ্যানাটমিতে পড়ার পাশাপাশি আমাদের কিন্তু ওরাল অ্যানাটমি তো ধরে টিচাররা। টাঙের ক্ষেত্রে যদি বলি টেস্ট বাট, প্যাপিলা, কোন প্যাপিলার কোথায় সিচুয়েশন, তারপরে হচ্ছে টাঙের ইন্ট্রিনসিক মাসেল, এক্সট্রিনসিক মাসেল, কোনটার কি ফাংশন, টাঙের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, টেস্ট বাট, প্যাপিলা, এই জিনিসগুলোই ঘুরে ফিরে টাং থেকে কোয়েশ্চেন করে। তারপর যদি বলি ডেভেলপমেন্ট অফ ফেস, এই জিনিসগুলো কিন্তু আমরা জেনারেল অ্যানাটমিতে পড়ে এসেছি। ডেভেলপমেন্ট অফ ফেসের ব্যাপারে তোমাকে ধরতে পারে যে ডেভেলপমেন্ট অফ প্যালেট, ডেভেলপমেন্ট অফ প্রাইমারি প্যালেট, সেকেন্ডারি প্যালেট, কিংবা ডেভেলপমেন্ট অফ লিপ, ভার্মিলন বর্ডার অফ লিপ, এই ব্যাপারগুলো আসলে এই বোর্ডে বেশি ধরে। তাছাড়াও কিছু কোয়েশ্চেন থাকে যেমন ধরো ডেরাইভেটিভস অফ ফ্যারেঞ্জিয়াল আর্চ, ডেরাইভেটিভস অফ নিউরাল ক্রিস্টাল, এই কোয়েশ্চেন গুলা আমরা কিন্তু জেনারেল অ্যানাটমিতেও করি, ওরাল অ্যানাটমি রিটেনের জন্য করি, এবং সেকেন্ড বোর্ডে পাস করার ক্ষেত্রে এই কোয়েশ্চেন গুলা খুবই ইম্পর্টেন্ট। স্যালাইভারি গ্ল্যান্ড, টিএমজি যেটা টেম্পেরোমেন্ডিবুলার জয়েন্ট, এখান থেকে ধরো কি কি কম্পোনেন্ট কোনটার সাথে মাসল অফ মাস্টিকেশন। তারপরে ধরো একটা জিনিস যেটা আমরা আগে আলোচনা করিনি, সেটা হচ্ছে পিডিএল, পেরিডোনশিয়াল লিগামেন্ট। এই পেরিডোনশিয়াল লিগামেন্টের সেল কি কি, কি কি কম্পোনেন্ট, কি ব্লাড সাপ্লাই, কি নার্ভ সাপ্লাই, এই ব্যাপারগুলো আসলে সেকেন্ড বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনার কাছে একটা কোশ্চেন করবো, যে আমাদের অনেকের মাঝে এই প্রবণতাটা থাকে যে আমরা শুধু ফিগার দিয়েই মানে খাতা ভরে ফেলবো, মানে এটা খুব তথাকথিত একটা কথাও বলে যে ডেন্টাল অ্যানাটমি, জেনারেল অ্যানাটমিতে ফিগার দেখলেই টিচাররা খুশি। তো এই মতামতটা কতটা সত্য বা কতটা মিথ্যা বলে আপনার মনে হয়? যে আসলে কি ফিগার দিলেই কি সব হবে, কিছু লিখতে হবে না, নাকি প্রয়োজন অনুযায়ী ফিগারও দিব, লিখবো? আবার অনেক সময় এমনও হয় যে অনেকে কালার করতে করতে টাইম চলে যায়, তো কালার করাটাও কি নেসেসারি কিনা, এই বিষয়টা একটু কি আপনি একটু আচ্ছা, ফিগার একটা ইম্পর্টেন্ট ব্যাপার অ্যানাটমির ক্ষেত্রে, সেটা জেনারেল অ্যানাটমি বলো কিংবা ওরাল অ্যানাটমি বলো, দুই ক্ষেত্রে ফিগার ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে মনে হয় ফিগার কখনোই লেখার চেয়ে বেশি ইম্পর্টেন্ট না। তুমি ফিগার দিবা, তুমি ফিগার দিলে তোমার মার্কস বেশি আসবে, ভালো মার্কস আসবে, কিন্তু এর মানে এই না যে আমি একটা ফিগার রাখতে গিয়ে 5 নাম্বার একটা কোয়েশ্চেন ছেড়ে আসবো। দেখা যাচ্ছে আমি একটা ফিগার রাখতেছি, সেই ফিগারে আমি কালার করতেছি, আমার অনেকগুলো টাইম কিন্তু চলে যাচ্ছে। আমি যেটা আগেও বললাম যে ওরাল অ্যানাটমিতে আমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে টাইম। সময় খুবই কম থাকে কিন্তু লেখা প্রচুর প্রচুর থাকে। তো দেখা যাচ্ছে একটা ফিগারের পিছনে আমি এত টাইম ওয়েস্ট করবো না যে পরবর্তীতে আমি একটা কোয়েশ্চেনে ছেড়ে আসবো, যেখানে তোমার 1 নাম্বার 2 নাম্বার ছাড়লেও 5 নিয়ে টানাটানি শুরু হয়ে যাচ্ছে। এখানে যদি আমি 5-6 নাম্বার ছেড়ে আসি এক ফিগার রাখতে গিয়ে, সেটা কিন্তু আলটিমেটলি লসই হবে। তারপরে তোমার যদি মনে হয় যে না আমি ফিগার এঁকে ফিগার কালার করে সবকিছু মেনটেন করে ফুল অ্যান্সার করে আসতে পারবো, ইটস ফাইন। কিন্তু অনেকেই এরকম থাকে যে সবকিছু সবকিছু সব সময় শেষ করতে পারে না। মানে আমি নিজেও এরকম ছিলাম, আমি আসলে ফিগার এঁকে সবকিছু কমপ্লিট করতে পারতাম না। তার কারণে আমি অবশ্যই দেখতাম যে আমি আগে ফুল অ্যান্সার করবো, তারপরে যদি আমার সময় থাকে, মানে কিছু কিছু কোয়েশ্চেন যেরকম থাকে আমার ফিগার মাস্ট, যেরকম আমি বললাম প্রস্টেশনের ক্ষেত্রে, বা ধরো একটা আমার কোয়েশ্চেনে আসছে ড্র অ্যান্ড লেভেল ওডোন্টোব্লাস্ট সেল, সেই ক্ষেত্রে কিন্তু আমার ফিগার মাস্ট। কিন্তু এখন আমাকে একটা এরকম কোয়েশ্চেন আসছে যে কোয়েশ্চেনে আমার আসতেই ধরো 1 নাম্বার, সেই কোয়েশ্চেনে আমি যদি একটা ফিগার এঁকে আসি, তুমি একে তো আর 2-3 পাবা না, তাই না? একে তুমি একই পাবা, সেখানে তোমার একটা ডেফিনেশন লিখলে না, সেখানে আর ফিগারটা আননেসেসারি দরকার হচ্ছে না। তো তোমার আসলে বুঝে বুঝে ফিগার দিতে হবে। যদি তুমি মনে করো যে আমি সব লিখে ফিগার সহ সময় মতো শেষ করতে পারবো, সেক্ষেত্রে তুমি দিতে পারো। কিন্তু যদি তোমার মনে হয় সময় নিয়ে টানাটানি, তো সেই ক্ষেত্রে আমার আমার মতামত হচ্ছে আগে পরীক্ষাটা ফুল শেষ করো, সব কোয়েশ্চেন আগে টাচ করো। কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছেন যে ডেন্টাল অ্যানাটমি, ওরা ডেন্টাল অ্যানাটমির ফিগার গুলো আঁকা খুব কঠিন হয়, আসলে এতগুলো ফিগার কিভাবে কি মনে রাখবো? তো জেমিন কিছু কি আইডিয়া দিতে চায় যে ফিগার গুলো কিভাবে কি আমরা রপ্ত করতে পারবো, বা কিভাবে করলে আমাদের মনে থাকবে? সবগুলো ফিগারই শিখবো নাকি বেছে বেছে ইম্পর্টেন্ট গুলো শিখবো, এগুলো নিয়ে? আসলে সব কোশ্চেন কিন্তু রিটেনে আসে না। আমরা সাধারণত পড়তে নিয়ে না যত কোশ্চেন ফেস করি সব কিন্তু রিটেনে আসলেও আসে না। আর আপু যেটা বললো যে সব কোশ্চেনের সাথে কিন্তু ফিগারটা দরকার হয় না, কিছু কিছু কোশ্চেন থাকে এমন যেটা আসলে ফিগারটা দরকার হয়। যেমন আমি মনে করি ডেভেলপমেন্ট গুলোর ক্ষেত্রে ফিগার গুলো অনেক ইম্পর্টেন্ট,
কিন্তু তার মানে কিন্তু সবকিছুতেই যে আমার ফিগার দিতে হবে তা না। আর আরেকটা যে ব্যাপার থাকে, যেমন কিছু যে কোয়েশ্চেনে মানে ফিগারটা চেয়েই বসে যে ড্র এন্ড লেভেল, সেটা তো বাধ্যতামূলক। আর যদি মনে হয় যে না আমি আমি বেশি নাম্বার পেতে চাই, আমি আরো বেশি পেতে চাই, আমার ফিগার আরো দিতে হবে, তাহলে আমার যেটা মনে হয় যে আগে লিখো, জায়গা রাখো, পরবর্তীতে ফিগার দাও। আর মনে রাখার যে ব্যাপারটা, ফিগার গুলো মনে রাখা, সেটা আসলে না ওই পড়তে পড়তে বা আঁকতে আঁকতেই চর্চাটা হয়ে যায়। আসলে ফিগার মনে রাখার জন্য তো মানে কি বলবো, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ বেশি করে প্র্যাকটিস হাতে চলে আসে। কিছু কিছু ফিগার এমন থাকে, যেমন আপু যেটা বলেছিল যে কালার বেল স্টেজের যে ফিগার গুলো, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেভেলিংটা। তুমি যদি ঠিকমতো লেভেলিং না করো, তুমি তোমার ছবিতে যতই কালার দাও আর যতই সুন্দর করে আঁকো, যদি তুমি লেভেলিং না করো সেই ছবির কিন্তু কোনো ভ্যালু থাকবে না। এটা অবশ্যই, হ্যাঁ কারণ অনেক নাম্বার সময় পাওয়া দেখা যাবে। যায় তাড়াহুড়ো করে ছবি আঁকা হয় কিন্তু লেবেলিংটা করা হয় না, বা এটা কিসের স্ট্রাকচার সেই আইডেন্টিফাই করা হয় না। তার কারণে কিন্তু যে টিচার বা যে খাতা দেখছেন তিনি কিন্তু বুঝতে পারবেন না যে তুমি কিসের ফিগার রাখছো। সো মাস্ট এইসব জিনিস অনেকে ফিগারের নামটা অবশ্যই খেয়াল বোঝে না। রাখবেন। হ্যাঁ, আর পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস করতে পারো, যেটা হচ্ছে আমাদের মানে আমাদের একটা ফ্রেন্ড করতো যে ও সবসময় পড়ার সময় ধরো এনামেল পড়ছে, তখনই হচ্ছে এনামেল থেকে যা যা ফিগার আসবে ও এঁকে ফেললো। আবার ডেন্টিন পড়ছে, যা যা ফিগার আসে কোশ্চেন ব্যাংক দেখে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এঁকে ফেলো। ও কিন্তু সব আসছে না, যেগুলো কোশ্চেন ব্যাংক রিপিট আসতেছে ও ওগুলোই প্র্যাকটিস করতেছে। তো এরকম করে করে ও টোটাল একটা খাতাই বানিয়ে ফেলেছে, যেটা দিয়ে ও পরবর্তীতে প্রত্যেক সময় যখন পড়ে জাস্ট ফিগার গুলো দেখতে থাকে। এতে করে কিন্তু মেমোরাইজ অলরেডি ওর হয়ে যাচ্ছে যে হ্যাঁ ও বুঝতে পারতেছে যে কোনটা কি। তো পরীক্ষার সময় যে ওই সমস্যাটা আর হয় না, তখন একবার দেখলে ফিগার গুলো মনে পড়ে যায়। তো তোমরা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারো। আর হ্যাঁ, তাহলে মেবি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর যেটা ইশিকা আপু বললেন যে অবশ্যই 4টা গ্রুপই অ্যান্সার করতে হবে, বা কার টার্মেও সবগুলো গ্রুপই অ্যান্সার করতে হবে। কোনো গ্রুপ ছেড়ে আসলে মানে যে একটা গ্রুপ ভালো লিখলাম অন্য গ্রুপ লিখলাম না বা একটু কম লিখলাম, তাহলে কিন্তু পাস যে আসবে তার কোনো সিওরিটি নাই। তোমাকে 4টা গ্রুপই ধরতে হবে, টাচ করতে হবে। তুমি দরকার হলে জায়গা রাখো একটু সাইডে ফিগারের জন্য, বা একবারে পেন্সিল দিয়ে ড্র করো, কালার না করলো। অথবা যাদের হাত ড্রয়িং এর হাত ভালো তারা কিন্তু অনেকেই আমি দেখেছি যে একবারে কালার দিয়ে ছবি এঁকে ফেলে। সো এগুলো প্র্যাকটিস করতে পারো যেহেতু এখন তোমাদের কাছে অনেক সময় আছে। আর আরেকটা সাজেশন দিব যে এখন থেকে একটু একটু করে পড়াশোনাটা এগিয়ে রাখো, কারণ যখন কলেজ খুলবে প্রত্যেকটা কলেজেই কিন্তু তখন একটা প্রফের প্রেসার পড়বে, কারণ প্রত্যেকটা ইয়ারেরই কিন্তু প্রফ আটকে আছে, প্রফ হবে। তো যখন কলেজ খুলবে তখন খুবই রাশ যাবে, তোমাদের উপর দিয়ে আরো বেশি রাশ যাবে। তো এখন থেকে কিছুটা হালকা পাতলা করে পড়তে থাকো, আমাদের এক্সিস এর যে ভিডিওস গুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের সেগুলো দেখতে থাকো। পাশাপাশি অনলাইন ক্লাসগুলো যাদের যাদের হচ্ছে মাস্ট অ্যাটেন্ড করো, আলসেমি করো না। যতই আমরা ট্রল করি মিম করি, এগুলো আসলেই অনেক ইম্পর্টেন্ট, কারণ সেশন জট হলে কিন্তু সাফার আমরাই হব। আমাদের যে টিচাররা পড়াচ্ছেন এত কষ্ট করে, তাদের সেই কষ্টটার আমরা যেন সবাই একটা দাম দিই, সবাই একটা ভালো রেজাল্ট করি, এটাই আমরা সবাই চাই। সো এখন থেকেই পড়াশোনাটা একটু করো আহ যারা এবার ফার্স্ট ইয়ারে আছো, কারণ কলেজ করলে আসলে অনেক রাশ যাবে তখন। এত কিছু ট্যাকল দেওয়া খুব টাফ হয়ে যাবে, কারণ 5টা সাবজেক্টের আলাদা আলাদা প্র্যাকটিক্যাল থাকে, আলাদা আলাদা ল্যাব থাকে, খুব টাফ হয়ে যাবে। আবার ডেন্টাল অ্যানাটমিতে বোর্ড টোড সাজানোর ব্যাপার থাকে, এসডিএম এ বক্স রেডি করার ব্যাপার থাকে। তো এখন থেকে পড়াগুলো একটু আগে এগিয়ে রাখো, প্র্যাকটিক্যাল গুলো যদি পসিবল হয় ম্যামের সাথে কথা বলে প্র্যাকটিক্যাল গুলো আগিয়ে রাখো, যাতে হচ্ছে কলেজ করলে কোনো ধরনের প্রেশার না পড়ে যাও। তো আশা করি তোমাদের ছোটখাটো যা যা প্রবলেম ছিল আমরা সলভ করতে পেরেছি। তবুও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমরা পরে এটার উত্তরটা দিয়ে দিব কমেন্ট সেকশনে। আর আমরা একবারে লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। জেমিন কি আপুকে কিছু প্রশ্ন করতে চাস কোনো ব্যাপারে, প্রফ রিলেটেড বা কিছু? আপু কালারের ব্যাপারটা একটু জানতে চাই যে আমরা যে ফিগারটা আঁকি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যে কালারটা ইউজ করি, মানে কালারটা আসলে ইউজ করা কি বাধ্যতামূলক নাকি পেন্সিল দিয়ে এঁকে রেখে আসলেই হয়ে যাবে? আমি বুঝিনি, আবার repeat করো। মানে আমরা যে ফিগার গুলো আঁকি, যেমন মেহনাজ বললো কালার ইউজ করে, তো অনেক হ্যাঁ সময় আমরা দেখা যায় যে অনেকে যারা মানে
ঠিক মতো দেখা যায় ফিগার আঁকতে পারে না, আগে পেন্সিল দিয়ে আঁকে তারপরে কালার ইউজ করে। তো তাদের ক্ষেত্রে মানে আপনার সাজেশনটা কি, যে কালার ইউজ করতেই হবে এরকম কিছু নাকি শুধুমাত্র পেন্সিল দিয়ে এঁকে আসলেও সে ওই ইকুয়াল নাম্বারটাই পাবে? আমি এখানে একটা কথা বলি, আমি যা আগেও বললাম যে তোমাকে অবশ্যই টাইম মাথায় রাখতে হবে। আমাদের প্রচুর লেখা থাকে, তো তুমি যদি এক্সপার্ট হয়ে থাকো, ড্রয়িং বলো বা আর মানে তুমি যদি এক্সপার্ট হয়ে থাকো, তুমি সবকিছু নিয়ে তুমি শেষ করতে পারবা, সেক্ষেত্রে তুমি কালার করতে পারো। কিন্তু কালার কখনোই বাধ্যতামূলক না। তুমি কালার করলে অবশ্যই টিচার তোমাকে একটু এক্সট্রা মার্কস দিবে, একটু বেশি মার্কস তুমি পাবা, কিন্তু এর মানে এই না যে একটা একটা ফিগার কালার করার জন্য তুমি 5 নাম্বার ছেড়ে আসলা, তুমি 6 নাম্বার ছেড়ে আসলা, কিংবা একটা গ্রুপে তুমি ধরো অ্যান্সারই করতে পারলা না, এই বসে বসে তুমি ফিগার করো, ফিগার যদি করো, কালার করো। যদি তোমার মনে হয় যে না তুমি সবকিছু শেষ করে কালার করতে পারতেছো, তুমি করো, কারণ কালার করলে অবশ্যই মার্ক বেশি পাবে, অবশ্যই তোমার খাতাটার সৌন্দর্য বেড়ে যাবে এবং টিচারের কাছে তোমার খাতাটা আসলে ভালো হবে। অবশ্যই কালার করলে ভালো, কিন্তু আমি আবারও বলবো যে আমাদের সরি, আমাদের এই ওরাল অ্যানাটমি রিটেনে সবকিছু অ্যান্সার করে আসে, আমার প্রত্যেকটা কোয়েশ্চেন টাচ করা খুবই ইম্পর্টেন্ট পাশের জন্য। কালার এখানে বাধ্যতামূলক না, কিন্তু তোমার ফিগারটা অ্যাটলিস্ট আঁকো, একে তুমি ফুল কোয়েশ্চেন অ্যান্সার করো, তারপর তোমার টাইম থাকবে তুমি সেটা কালার। আচ্ছা জেমিন, আমরা শুরুতে দুটো প্রশ্ন করেছিলাম, তুই যদি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতি, যে একটা হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট স্ট্রাকচার কোনটি, আর হচ্ছে প্লেক্সাস অফ রেকশোর জোনটা কোথায়, সাইটটা কোথায়, কারণ অনেকেই কমেন্ট করেছে, বাট তবু সঠিক উত্তরটা যদি বলে দিতি। আচ্ছা, হার্ডেস্ট স্ট্রাকচার যদি বলতে হয় তাহলে কিন্তু সেটা এনামেল, যেটা বোনের থেকেও বেশি হার্ড। আর প্লেক্সাস অফ প্রেশার যেটা লোকেশনটা, সেটা হচ্ছে সেল ফ্রি জোনটাতে এটা পাওয়া যায়। আচ্ছা, এখানে আরেকজনও জিজ্ঞেস করেছিল যে পাল্পের ফাংশনটা ইম্পর্টেন্ট কিনা। অবশ্যই পাল্পের ফাংশন, শুধু পাল্প না, ডেন্টিন, এনামেল, সিমেন্টাম সবগুলোর ফাংশনই খুব ইম্পর্টেন্ট, প্রপার্টিজ, ওদের ফাংশন তো ফাংশন সবগুলো। হচ্ছে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, এগুলো কিন্তু মানে একেবারে ভাগ ভাগ করে দেওয়া থাকে, ম্যাক্সিলারির জন্য, ম্যান্ডিবলের জন্য, বা প্রিমোলারের জন্য, মোলারের জন্য। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো খুবই কনফিউজিং। আমি যেটা বললাম একবারে শুরুতে, এই যে প্রফের সময় আসলে এত প্রেসার থাকে মাথায়, তো টিচাররাও চেষ্টা করে তোমাকে হচ্ছে কিভাবে তোমাকে কনফিউজ করা যায়, এবং এগুলাতে আমরা আসলে এত গুলাই ফেলি সবকিছু। তো এই ফাংশন বলো বা হচ্ছে তোমার নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, এই ব্যাপারগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট কার টার্ম প্রফ প্রতিটা ক্ষেত্রে। আপু, কমেন্ট সেকশনে আরেকটা কমেন্ট এসেছে, যেটা দিয়ে আমরা শেষ করে দিব, যে টুথ সেট যেটা যে বানাতে হয় ওই ব্যাপারে কিছু বলতে বলছে। কি বানাতে হয় তো? মানে আমরা যে ডেন্টাল অ্যানাটমিতে যে দাঁতের যে একটা বোর্ড বানাই, ওই ব্যাপারে একটু জানতে চাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এই বোর্ডটা নিয়ে তোমাকে কিন্তু প্রথম প্রথম ইয়েতে ঢুকতে হবে, ভাইবা বোর্ডে। তোমাকে হচ্ছে প্রতিটা দাঁত সাজায় সাজায় প্রতিটা দাঁতের নামের পাশে সেই দাঁত একটা শোক করতে হবে। এবং যখন কোয়েশ্চেন গুলো হয়, মাঝে মাঝে কিন্তু টিচাররা তোমার বোর্ড থেকে কোয়েশ্চেনটা শুরু করে। তোমার বোর্ডের যে দাঁতগুলো তুমি লাগাও, ওখানেই ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি কেন আপার ফার্স্ট মোলারে এই টিপটা লাগালা। ঠিক আছে, কোয়েশ্চেন গুলো অনেক সময় দেখা যাচ্ছে ওই বোর্ডটা থেকে করে। ও ইভেন ওই বোর্ডের জন্য 5 নাম্বারও থাকে আলাদা করে, কিন্তু অনেক সময় দেখা যায় যেহেতু এটা নিয়ে তুমি ঢুকতেছো বোর্ডে, তো এটা তোমার একটা ইমপ্রেশনের ব্যাপার থাকে। তো এই বোর্ডটা একটু সুন্দর করে, সুন্দর গুছায় টুছায় বানাইলেই মনে হয় ভালো। এবং আরেকটা জিনিস থ্যাংক ইউ খেয়াল সো রাখতে হবে মাচ যে আপু, আমরা উল্টাপাল্টা ভাবে যাতে না লাগো, মানে ওই দাঁতগুলো তোমাকে সিকোয়েন্স করে ঠিক নামের পাশে ঠিক দাঁতটা বসাইতে হবে, কারণ তুমি যদি ভুল করো তো তোমাকে টিচার ওখানেই বুঝবে যে তুমি আসলে যে ইটাতে করছো, বোর্ডটাতে যে তুমি দাঁতগুলো আসলে ই করছো, বসাইছো, তুমি সেখানে বুঝে বসাও নি, তো তোমার ওখানে ইমপ্রেশনটা আসলে খারাপ হবে। মোট কথা এটা দিয়ে আমাদের কিন্তু শুরু হবে, তাই এই জিনিসটা আমাদের খুব প্রেজেন্টেবল হতে হবে, যাতে একটা ভালো ইমপ্রেশন পড়ে। কারণ একটা কথা অবশ্যই আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অবশ্য আমি এটা তো মানি না, বাট এটা অবশ্যই যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। সো আমরা এই সব খুঁটিনাটি সবকিছুই জানলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, আজকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এন্ড থ্যাংক ইউ জেমিন কেও, যে আমাদের লাইফটা এত সুন্দরভাবে তোমাদের দুজনের জন্যই হলো। থ্যাংক ইউ সো মাচ। আর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে
আমরা কিন্তু প্রফ নিয়ে ডিটেলস অত কিছু বলতে পারলাম না। যদি আপনাদের প্রফ রিলেটেড একটা কোনো লাইভ সেশন দরকার হয় যেখানে প্রফ নিয়ে শুধুমাত্র মানে প্রত্যেকটা কার্ড নিয়ে আলোচনা করা হবে, তাহলে অবশ্যই একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে কারা কারা ইন্টারেস্টেড। তো আমরা ওই বেজে ওইটার ভিত্তিতে আমরা হচ্ছে একটা লাইভ সেশন আয়োজন করবো প্রফ প্রিপারেশনের উপরেও। তো অবশ্যই জানাবেন। আরো আমরা কমেন্ট সেশন দেখছি যে ফরেনার স্টুডেন্টদের জন্য যদি লাইভ আয়োজন করা যায়, অনেকেই বলছে। তো ইনশাআল্লাহ ইন ফিউচার এক্সিস ডেন্টাল টিমের পক্ষ থেকে এ বিষয়ে অনেক স্টেপ নেওয়া হবে, আমরা আশা রাখছি। আজকের লাইভের জন্য অবশ্যই এক্সিস ডেন্টাল টিমকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু, আল্লাহ হাফেজ জেমিন। আল্লাহ Bye. হাফেজ।